অনিরুদ্ধ কোমায় চলে গেলে সাথী সব কিছুদের জন্য বাণীকেই দায়ী করে আর বাণীকে বলে যে অনিরুদ্ধর কাছে যেন আর কখনো না আসে। এদিকে তানিয়া খুব কান্নাকাটি শুরু করে দেয় অনিরুদ্ধের ওই অবস্থা দেখে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধর যখন ছুরির আঘাতটা লাগে তখন বাণী খুব চিৎকার করে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পারছিল না। তখনই দেখতে পায় একটি ভ্যান। তখনই বাণী ভাবে যে এখানে করেই আমি অনিরুদ্ধ বাবুকে নিয়ে যাব, আমাকে নিয়ে যেতে হবে, আমাকে অনিরুদ্ধ বাবুকে বাঁচাতেই হবে। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধকে গাড়িতে বসায় আর শুইয়ে দেয়, আর তখনই বাণী ধাক্কাতে ধাক্কাতে ভ্যানটাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর বারবার তানিয়া বাবা বাবা করে চিৎকার করতে থাকে যে মা, আমার বাবা ঠিক হয়ে যাবে তো। তখনই বাণী বলে, মামাম চিন্তা করো না, আমি তোমার বাবার কিচ্ছু হতে দেব না। তারপরে দেখা যায় যে পথচারী একজন লোক বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বাণী তাকে দাঁড় করিয়ে বলে যে আমাকে একটু সাহায্য করবেন, ওনাকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। দেখুন না, গাড়িটা আর সামনের দিকে এগোচ্ছে না, আমি কি করে যাব, আমাকে তো বাঁচাতে হবে ওনাকে। তখনই সেই লোকটি বলে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়, ওনাকে তো আর এভাবে ফেলে রেখে যাওয়া যায় না। তখনই দেখা যায় যে বাইকের সঙ্গে একটি দড়ি বেঁধে গাড়ির সঙ্গে বেঁধে দেয় আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাব। তখনই তানিয়া বলে, হ্যাঁ আপনি আমার বাবাকে বাঁচান, আমার বাবা ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার বাবা আমার সব কিছু। তখনই দেখা যায় যে লোকটি বলে, চিন্তা করো না, তোমার বাবা ঠিক হয়ে যাবে। তখনই সে লোকটি পুলিশ অফিসারকে ফোন করেও ব্যাপারটা জানিয়ে দেয়। তখন বাণী ভাবে যে আমি কোনো ভুল মানুষের কাছে এসে পৌঁছালাম না তো। তখনই দেখা যায় যে লোকটির কথাবার্তা শুনে বাণী ভাবে যে না, এ আসলে ভালো মানুষ, এ খারাপ হতে পারে না। তার কথা চলন ফেরা সবকিছু ভালো লেগেছে বাণীর কাছে। তখনই বাণী বলে, আমাকে যে করে হোক অনিরুদ্ধ বাবুকে বাঁচাতে হবে, ওনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমাকে বাঁচাতে গিয়ে ওনার আজকে এই অবস্থা হয়েছে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। তখনই দেখা যায় তানিয়া বলে ওঠে যে মা, আমরা কখন বাবাকে নিয়ে হসপিটালে পৌঁছাবো। তখনই বাণী বলে, চিন্তা করো না মামা, আমরা খুব তাড়াতাড়ি নিয়ে চলে যাব। অন্যদিকে দেখা যায় মৌলিকে দেখতে আসে যে পাত্র পক্ষ মৌলি অপমান করতে থাকে। তখনই পাত্রর মা বলে ওঠে যে আচ্ছা মৌলি, তুমি কি কোনো গান পারো? তখনই মৌলি বলে, না আমি কোনো গান পারি না, আমি নাচ পারি। তখনই ছেলে বলে ওঠে, আমি গান পারি, আমি একটি গান গাইয়ে শোনাবো। তখনই দেখা যায় মৌলি হাসতে হাসতে বলে, হ্যাঁ একটা গান বলুন না, বলুন আমি শুনছি তো। তখনই দেখা যায় ছেলেটি গান গায় আর মৌলি সেই গানটা ভাঙাতে থাকে আর সবাই হাসতে থাকে। তখনই দেখা যায় পাত্রর মা খুব রেগে যায় আর বলে, জনি, এখানে কি ইয়ার্কি হচ্ছে? এখানে ইয়ার্কি করতে এসেছো? ফাজলামো হচ্ছে? এখানে কোনো ফাজলামো চলবে না, এখান থেকে বের বের হয়ে যাব, আমরা এখানে আর থাকবো না। এই যে পিনাকি বাবু, আপনি আমাদেরকে ডেকে এনে এখানে যে অপমানটা করলেন সেটা একদম ভালো করলেন না, আপনার সঙ্গে কোনো বিজনেস আমরা আর করব না। তখনই দেখা যায় যে পাত্রপক্ষ চলে যায়। তখনই মৌলি বলে, যাক, যা হয়েছে ভালো হয়েছে, একটা জোকারকে নিয়ে এসেছে আমাকে বিয়ে করতে। এরপরেই দেখা যায় যে মৌলির দাদু বলে ওঠে, মৌলি এটা কি করলে তুমি? তখনই দেখা যায় যে মৌলি বলে, দাদাই তুমি কি বুঝতে পারছো না কি কি বললাম? আমাকে না জানিয়ে এরকম কাজ করার আগে তোমাদের কি একটু ভয় করলো না যে আমি কি করব? আমাকে আগে জানাতে হবে, তারপরে তো ওদেরকে আনতে হবে। তুমি আমাকে কিছু না বলে কেন করলে বাপি এটা? তখনই দেখা যায় যে পিনাকি বলে, মৌলি তোমার কাছে কি আমার কোনো সম্মানই আর রইলো না? আমি সবার কাছে ছোট হয়ে গেলাম। আমার কতদিনের বিজনেস বন্ধু ছিল, আর তুমি তার সঙ্গে এই অসভ্যতা আমি না করলে কি হতো না? অন্যভাবেও তো বোঝানো যেত। তখনই মৌলি বলে, আমার সঙ্গে আমাকে না জানিয়ে কিছু করলে এরকমটাই হবে, আমার কাছে সবকিছু জানাতে হবে। তখনই দেখা যায় নয়নতারা বলে, হ্যাঁ আগে তো মলি দিদিমণিকে বলতে হবে, তারপরে তো সবকিছু সিদ্ধান্ত নেবে। আর তোমাদের কি মনে হয় যে দিদিভাইকে বিয়ে দিয়ে দেবে আর দিদিভাই রাজি হয়ে যাবে? দিদিভাই ছোট থেকে অনিরুদ্ধকে ভালোবেসে গেছে, আর এখন অন্য কাউকে এনে দাঁড় করিয়ে বলবে যে ওনাকে বিয়ে করতে, আর দিদিভাই বিয়ে করবে? কখনোই না, এটা কখনোই করবে না। তখনই ঈশানী বলে, ছোট মা তুমি কিন্তু মেয়েকে উস্কাচ্ছ। তখনই নয়নতারা বলে, না আমি যা করছি ঠিক করছি, আমি মৌলির ভালোটা ভেবেই করছি, তোমরা যেটা করছো সেটা একদম ঠিক করছো না ঈশানী। আমি তোমাদের আবারও বলছি, মৌলির সঙ্গে কখনোই জোরাজুরি করবে না কোনো বিষয়ে। এরপরে অন্যদিকে দেখা যায় হসপিটালে নিয়ে এসে ডক্টরকে ডাকে বাণী। এরপরে এই ডক্টর যখন আসে অনিরুদ্ধের অবস্থাটা দেখে খুব ভয় পেয়ে যায়, আর নার্স তখন বলে যে এটা তো
পুলিশকে তো জানাতে হবে। তখনই সাথেকার লোকটি বলে যে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি সবটা জানিয়ে দিয়েছি, এখন ওনাকে ভর্তি করে নিন। তখনই দেখা যায় বানি হাত জোড় করে নার্সকে বলে যে আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা ওনাকে বাঁচান, ওনাকে বাঁচাতে হবে, ওনার অবস্থাটা তো ভালো না, আপনারা তো দেখতে পাচ্ছেন, তারপরে কেন আপনারা দেরি করছেন, কিছু একটা করুন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না। তখনই নার্স বলে দেখুন এভাবে তো তাড়াহুড়ো করে সবকিছু হয় না, এখানে তো একটা রুলস আছে, সেটা মেনেই চলতে হয়, এজন্য আমরা তাড়াহুড়ো করে কিছু করতে পারবো না, ডক্টর আসুক, দেখুক, কথা বলুক, তারপরে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি। তখনই ডক্টর এসে অনিরুদ্ধকে দেখেই চিনে ফেলে যে এটা অনিরুদ্ধ। তখনই ডক্টর বলে অনিরুদ্ধর এই অবস্থা, অনিরুদ্ধকে এখনই ভর্তি করাতে হবে। তখনই অনিরুদ্ধকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এরপরে দেখা যায় বানি অনিরুদ্ধর সাথে যেতে গেলে ডক্টর বলে আপনারা কি ভিতরেও যাবেন নাকি, এখানেই দাঁড়ান, ভিতরে আসতে পারবেন না, ওকে এখন আমরা দেখব, তারপরে কি হয় না হয় সবকিছু পরে বলবো, এখন আপনারা এখানেই থাকুন। তখনই দেখা যায় বানি একেবারে ভেঙে পড়ে আর বলে এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, আমি এটা মেনে নিতে পারছি না যে মিস্টার চ্যাটার্জির সঙ্গে এরকম কিছু হবে। তখনই তানিয়া কান্না করে করে বলে যে মা, বাবা কি সুস্থ হবে না, বাবা কি আমার সঙ্গে খেলা করবে না? তখনই সাথে থাকা লোকটি বলে এই যে মেয়ে, চিন্তা করো না, ঠিক ভালো হয়ে যাবে তোমার বাবা, তুমি এতটা ভেঙে পড়ো না, তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি এতটা চিন্তা করছো কেন? তখনই দেখা যায় যে বানি বলে ওনাকে তো সুস্থ হতেই হবে, ওনার এই অবস্থা দেখে আমার ভালো লাগছে না, আমার জন্যই ওনার আজকে এই অবস্থাটা হয়েছে, এটা হতে দেওয়া যাবে না, ওনাকে সুস্থ করে দিতে হবে। তখনই ঠাকুরের কাছে গিয়ে বানি প্রার্থনা করতে থাকে, ঠাকুর যা শাস্তি দিয়ে আমাকে দাও, তুমি ওকে শাস্তি দিও না, ওর কোনো দোষ নেই, ও তো সবকিছু আমার মামামের জন্যই করেছে, আমার মামামের বাবা হতে চেয়েছে, আর এই জন্যই ওই শয়তান বিদ্যুৎ ওকে এই আঘাতটা করলো, আমি মেনে নিতে পারছি না এই সব কিছু, তুমি ওনাকে ভালো করে দাও, আমার মামামের দিকে তাকিয়ে অনিরুদ্ধ বাবুকে ভালো করে দাও। এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি বিদ্যুৎকে ফোন দেয়, আর বিদ্যুৎ মৌলির ফোনটা দেখে চমকে যায় আর বলে এই ম্যাডামকে এখন ফোন ধরে কি বলবো, এখন তো ভয় করছে, এই ম্যাডাম যে রাগী, যদি আমাকেই কিছু করে বসে, কিন্তু ফোনটা তো ধরতে হবে, না ধরলেও তো আরো রেগে যাবে। এরপরে দেখা যায় মৌলির ফোনটা বিদ্যুৎ ধরে ফেলে আর বলে যে ম্যাডাম কি হয়েছে? তখনই মৌলি বলে কাজটা কি শেষ হয়েছে, যে কাজটা দিয়েছিলাম? তখনই দেখা যায় বিদ্যুৎ বলে আসলে শেষ হয়েছে, কিন্তু কিভাবে আপনাকে কথাটা জানাবো সেটা বুঝতে পারছি না। তখনই মৌলি বলে কি এইরকম হেলি না করে কথাটা বলে ফেললেই তো হয়। তখনই বিদ্যুৎ বলে দেখুন আমি তো বাণীকে ছুরিটা মারতেই যাব, ছুরিটা যখনই মারতে যাব তখনই বাণীর সামনে অনিরুদ্ধ চ্যাটার্জি চলে আসে আর ছুরিটা অনিরুদ্ধর লেগে যায়, আমার কিছু করার নেই। আর তখনই মৌলি এটা শুনে চিৎকার করে ওঠে আর বলে এটা কি করেছো তুমি, এটা কেন করেছো? তোমাকে তো আমি এরকমটা করতে বলিনি, যদি অনিরুদ্ধের কিছু হয়ে যায় বিদ্যুৎ, আমি তোমাকে কিন্তু ছাড়বো না, তোমাকে আমি বলেছিলাম বাণীকে মারতে, আমি তোমাকে বলিনি যে আমার অনিরুদ্ধকেই মারতে, অনিরুদ্ধের কিছু হলে আমি সত্যিই তোমাকে ছাড়বো না, তোমাকে পুলিশে দেবো, তোমাকে আমি নিজে খুন করে ফেলবো, এই বলে তখনই বিদ্যুৎ ফোনটা কেটে দেয়। এরপরে অন্যদিকে দেখা যায় সাথী অনিরুদ্ধর নামে পুজো দিয়ে প্রদীপটা জ্বালিয়ে রাখে, আর তখনই হঠাৎ করে প্রদীপটা নিভে যায়। তখনই সাথী খুব চিন্তায় পড়ে যায় আর তাপস এসে বলে কি হয়েছে সাথী, তোমার এমন লাগছে কেন? তখনই সাথী বলে তাপস তুমি একটু অনিরুদ্ধকে ফোন করো না, ছেলেটা আমার কোথায় আছে জিজ্ঞাসা করো না। তখনই তাপস বলে কি হয়েছে, তুমি এভাবে কথা বলছো কেন? সাথী কি হয়েছে? তখনই সাথী বলে আমার মনে কেমন যেন লাগছে, আমি অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। তখনই অনিরুদ্ধকে ফোন করতে যাবে তাপস, তখনই বাণী ফোন করে সাথীর ফোনে। তখনই দেখা যায় যে বাণী বলে যে মেসোমশাই সর্বনাশ হয়ে গেছে, অনিরুদ্ধ বাবুর ছুরি লেগেছে। তখনই কথাটা শুনে তাপস খুব চমকে যায় আর বলে কি বলছো বাণী, অনিরুদ্ধ এখন কোথায় আছে? তখনই ওপার থেকে বাণী বলে হসপিটালে ভর্তি করে রেখেছি, ওনার অবস্থা ভালো না, আপনারা একটু চলে আসুন সদর হসপিটালে, ওনার অবস্থা খুব খারাপ, আপনারা আসবেন তো, আমার খুব ভয় লাগছে। তখনই তাপস বলে চিন্তা করো না, আমরা আছি, আমার ছেলের যদি কিছু হয় আমি কাউকেই ছেড়ে দেব না, আমার ছেলের এই সব কিছুর জন্য তুমিই দায়ী, আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না, আমি এখনই আছি। এরপরই দেখা যায় ফোনটা রেখে দেয়। তখনই সাথী বলে কি হয়েছে তাপস, তোমাকে এমন লাগছে কেন? আমার অনিরুদ্ধ ঠিক আছে তো? কথা বলছো না কেন? তখনই তাপস বলে সাথী অনিরুদ্ধের ছুরি লেগেছে, অনিরুদ্ধ এখন হসপিটালে ভর্তি, অবস্থা ভালো না, আমাদেরকে এখনই যেতে হবে। তখনই সাথী বলে তাহলে তাড়াতাড়ি চলো, আমার ছেলের জন্য আমার একটু ভালো লাগছে না। এরপরে অন্যদিকে দেখা যায়
নয়নতারা খুশিতে আত্মহারা থাকে, কারণ সাথীদের বাড়িতে খুব চিৎকারের আওয়াজ নিচে আসছিল। তখনই নয়নতারা বলে, মলি দিদিভাই, তাহলে এবার আমাদের পথের কাঁটাটা শেষ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে বাণীকে সরিয়ে দিয়েছে বিদ্যুৎ, কারণ উপর থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছ। তখনই দেখা যায় মৌলি বলে, এই যে গ্র্যান্ডমম, একটু চুপ করো না, এখন এমন করছো কেন, এভাবে কথা বলো না। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, না না, আমি যেটা বলছি ভালো হয়েছে, এবার তো আমাদেরকে অনেক কাজ আছে। তখনই ঈশানী বলে, ছোট মা, তুমি কি বলছো, তোমার কোনো কথাই তো বুঝতে পারছি না। তখনই মৌলি বলে, আসলে মম কি হয়েছে বলো তো, আসলে গ্র্যান্ড মমের মাথাটা ঠিক নেই, এজন্য এমন কথা বলছে। তখনই ঈশানী বলে যে, ছোট মা, আমি কিন্তু তোমার কোনো কথাই বুঝতে পারছি না, তোমরা এতটা উত্তেজিত হয়েছো কেন, আমাকে বলো। তখনই নয়নতারা বলে, না না, সেরকম কিছু না। তখনই দেখা যায় যে মৌলি নয়নতারাকে ডেকে নিয়ে বলে, গ্র্যান্ডমম, তুমি কি জানো ব্যাপারটা কি হয়েছে? তখনই নয়নতারা বলে, কি হয়েছে? বাণী শেষ হয়েছে, আমার পথের কাটা শেষ হয়েছে। তখনই মৌলি বলে, না গ্র্যান্ডমম, বাণী শেষ হয়নি, ছুরিটা বাণীকে মারেনি, অনিরুদ্ধকে মেরেছে, অনিরুদ্ধ এখন হসপিটালে ভর্তি, আমাদেরকে যেতে হবে। তখনই নয়নতারা চিৎকার করে ওঠে। এরপরে অন্যদিকে দেখা যায় যে ডক্টর এসে সবার সামনে দাঁড়ালে তখনই বাণী বলে যে, কি কেমন আছে অনিরুদ্ধ বাবু, কথা বলছেন না কেন, উনি ঠিক আছে তো? তখনই দেখা যায় সাথী বলে ওঠে, হ্যাঁ ডক্টর, আমি অনিরুদ্ধর মা, আমি বলছি আমার সন্তান কেমন আছে, সে কি ভালো আছে, তার কি অবস্থা, কথা বলছেন না কেন, কথা বলুন। তখনই দেখা যায় ডক্টর আমতা আমতা করে বলে যে, আমি কি বলবো, আসলে আপনাদের সরি ছাড়া আর কিছুই বলতে পারছি না। তখনই দেখা যায় যে আহ, তাপস বলে, কি হয়েছে, আমার ছেলের কি হয়েছে, বলুন আগে। তখনই দেখা যায় ডক্টর বলে, আসলে কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না, আপনার ছেলে এখন কোমাতে চলে গেছে, এখন আমাদের হাতের বাইরে সবকিছু। তখনই তাপস চিৎকার দিয়ে বলে, না না, এটা হতে পারে না, এটা আমার অনিরুদ্ধের সঙ্গে কিছুতেই হতে পারে না, আমি এটা মানতে পারবো না। তখনই সাথী বলে, এটা আমার ছেলের সঙ্গে হতে পারে না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না, আমার ছেলে ঘুমাতে চলে গেছে, আমার ছেলেকে ফিরে আসতেই হবে। তখনই দেখা যায় অন্যদিকে সেখানে বিদ্যুৎও আসে, আড়াল থেকে সবই দেখতে পায়। আর বিদ্যুৎ মনে মনে ভাবে, একবার যদি ওই অনিরুদ্ধ বাবুর কিছু হয়ে যায়, তাহলে ওই মৌলি ম্যাডাম আমাকে ছাড়বে না, আমাকে সবকিছু দেখতে হবে। কারণ ওই মৌলি ম্যাডামই তো অনিরুদ্ধ বাবুকে ভালোবাসে, আর আমাকে মারতে বলেছিল বাণীকে, আর আমি মেরেছি অনিরুদ্ধ। আর অনিরুদ্ধ বাবুর যদি এখন কিছু হয়ে যায়, তাহলে মৌলি ম্যাডাম উপরের টিকিট আমার কেটে দেবে, আমাকে সবকিছু দেখতে হবে খুব কাছ থেকে, আর এখান থেকে পালিয়ে আমাকে অন্য শহরে চলে যেতে হবে, না হলে আমার জীবনটাই সংকটে আছে। এরপরে অন্যদিকে দেখা যায় সাথী চিৎকার করে কান্না করতে করতে বলে, আমার অনিরুদ্ধের সঙ্গে এমনটা হতে পারে না, আমার অনিরুদ্ধর কিচ্ছু হতে পারে না। এই তখনই বাণী বলে ওঠে, মাসিমা এতটা উত্তেজিত হবে না। তখনই সাথী রেগে গিয়ে বলে, বাণী, তুমি আবারও মুখে কথা বলছো, তোমার কথা বলতে লজ্জা করছে না? তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা হয়েছে, তোমার বিয়ে করার পর থেকেই আমাদের দু পরিবারে দ্বন্দ্বটা বেঁধে গেছে, আবার এখন আমাদের কাছ থেকে আমাদের ছেলেটাও কেড়ে নিচ্ছ। তুমি এখনো শান্তি হচ্ছে না তোমার? তোমার এই মুখটা আমার সামনে আর কখনোই নিয়ে আসবে না, আমি তোমার মুখটা আর কখনোই দেখতে চাই না, তোমার জন্যই আমার ছেলেটার আজকে এই অবস্থা। তখনই সেখানে মলি এসে বলে, হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক বলেছেন, এই মেয়েটার জন্যই অনিরুদ্ধর আজকে এই অবস্থা হয়েছে, দুজন মানুষের সিঁতুর শীতেতে উঠেছে, তাহলে অনিরুদ্ধ কি করে ভালো থাকবে? তখনই বাণী কোনো কথাই বলতে পারে না, বাণী চুপ করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে, আমার জন্যই তাহলে অনিরুদ্ধ বাবুর এত বড় ক্ষতি হলো, আমি এটা কখনোই চাই না, আমি চাই অনিরুদ্ধ বাবু ভালো হয়ে যাক, কারণ আমার মামামের জন্য সে অনেক কিছুই করেছে, আমাকে কিছু একটা করতে হবে। তখনই তাপস বলে, ছেলেটাকে বুঝাতে পারলাম না, একটা মানুষের তো বিবেক আছে, যে কি রকম মেয়েকে সে বিয়ে করেছে, একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে তার জীবনটাই শেষ করে দিয়েছে, এই ছেলেটার জন্য আমার আর কিছুই রইলো না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।